হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় আইপিও লঞ্চ হতে চলেছে এবং সেটা হচ্ছে হুন্ডাইয়ের আইপিও। তো হুন্ডাইয়ের আইপিও নিয়ে একটু ডিসকাশন করব এবং তার সাথে সাথে আগামী 2 সপ্তাহের জন্য মার্কেটের কীরকম আউটলুক থাকতে চলেছে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় আইপিও আসতে চলেছে, সেটা হচ্ছে হুন্ডাইয়ের আইপিও, যেখানে আমরা দেখতে পাচ্ছি হুন্ডাইয়ের টোটাল মার্কেট ক্যাপ মোটামুটিভাবে আইপিও স্টেজের সময় এই মুহূর্তে মোটামুটি 1,20,000 কোটি টাকার মতো রয়েছে এবং তারা মোটামুটিভাবে 17.5%-এর কাছাকাছি একটা স্টেক সেল করবে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে টোটাল আইপিও যে ইস্যু সাইজ সেটা হচ্ছে 28,000 করোড়, অর্থাৎ 28,000 কোটি টাকার মতো, 27,840 কোটি মোর প্রিসাইজলি। তো এরকম একটা বড় আইপিও যখন লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে, তার মানে এটা একটা বড় পরিমাণ লিকুইডিটি ড্রাগ করবে, রাইট? কোম্পানির দিক থেকে দেখতে গেলে হুন্ডাই ওয়ান অফ মাই ফেভারিট কোম্পানি। তার কারণ হচ্ছে প্রোডাক্ট যথেষ্ট ভালো। হুন্ডাইয়ের যদি গাড়ি দেখেন আপনি, গাড়ি যথেষ্ট ভালো। তো সেই কারণে প্রোডাক্ট ওয়াইজ কোম্পানি যথেষ্ট ভালো এবং ভ্যালুয়েশন ওয়াইজও আমি বলবো কোম্পানিটা খুব একটা যে ওভার ভ্যালুড রয়েছে সেটা কিন্তু নয়। কারণ আমি তার পিই দেখছিলাম, পিই মোটামুটিভাবে ওই 25-এর কাছাকাছি, 20-25-এর মতো। বাট আমরা যদি দেখি এমএনএমের এই মুহূর্তে তার সাথে কম্পিটিশন মানে যে জায়গায় রয়েছে এমএনএমের, সেখানে যদি দেখতে যাই এমএনএমের ক্ষেত্রে অর্থাৎ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার ক্ষেত্রে তার পিই মোটামুটিভাবে 35-এর মতোই পিই রয়েছে এমএনএমের। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রোডাক্ট ওয়াইজ একটা ভালো প্রোডাক্ট হুন্ডাইয়ের যে কারগুলো আছে। সেকেন্ড হচ্ছে ভ্যালুয়েশন ওয়াইজও আমি বলবো যে মানে একদম ঠিকঠাক ভ্যালুয়েশন বলা যেতে পারে। 25 এই ওভার ভ্যালুড মার্কেটে 25 পি খুব একটা খারাপ নয়। বাট যে মুহূর্তে এটা মার্কেটে ওপেন হবে তারপরে এর পি ডেফিনেটলি বাড়তে পারে। বিকজ হচ্ছে যে আইপিওর পরে যখন সেটা মার্কেটের মধ্যে আসবে তখন আপনি দেখতে পাবেন তার মধ্যে একটা বাইং টেন্ডেন্সি বা সেলিং টেন্ডেন্সি যাই হোক না কেন, মার্কেট ডিপেন্ড। বাট এই মুহূর্তে যেহেতু মার্কেটের পরিস্থিতিটা নেগেটিভ, সেহেতু খুব একটা কিছু বলা যাচ্ছে না। বাট আমার যেটা মনে হয় এটা যথেষ্ট ভালো একটা আইপিও এবং ঠিকঠাকভাবে সাবস্ক্রাইব হবে এবং মার্কেট থেকে ভালো পরিমাণ একটা লিকুইডিটি শাক করে নেবে, রাইট? এবং আমরা যদি দেখি বেসিক্যালি যে 15 তারিখ থেকে এটা ওপেন হচ্ছে এবং 17 তারিখে গিয়ে ক্লোজ হচ্ছে। সো এই উইকের মধ্যে সবথেকে বড় ইভেন্ট হচ্ছে হুন্ডাইয়ের এই আইপিওটা, রাইট? অনেকেই আইপিও অ্যাপ্লাই করবেন বলেই মনস্থির করেছেন, কারণ ইন্ডিয়ার সবথেকে সেকেন্ড লার্জেস্ট মানে প্যাসেঞ্জার ভেহিকেল যদি কারোর বিক্রি হয়ে থাকে সেটা হচ্ছে হুন্ডাইয়ের। তো সেই কারণের জন্য এই আইপিওটার দিকে অনেকের গুরুত্ব থাকবে এবং বড় বড় ইনভেস্টাররাও এই আইপিওটার দিকে তাকিয়ে আছে, রাইট? তো এটা গেল প্রথম নিউজ এবং আপনি যদি চান আপনি এটা অ্যাপ্লাই করলেও করতে পারেন, বিকজ আইপিওটা খুবই ভালো একটা আইপিও এবং দ্য কোম্পানি ইজ গুড, প্রোডাক্ট ইজ অলসো গুড। তো সেই সেন্সে দেখতে গেলে আইপিওটা যথেষ্ট ভালো আইপিও। বাট বেশিরভাগ ক্ষেত্রে বুলরান যখন হয়, বুলরানের একটা বড় মানে কি বলবো আমি, বুলরানের সব থেকে বড় একটা ক্রাইটেরিয়া বলতে পারেন বা একটা নেচার বলতে পারেন যে যখন একটা বুলরান চলছে তারপরে হঠাৎ করে এরকম একটা বড় আইপিও এসে একটা বড় লিকুইডিটি সাক করে নেয়। এই যে লিকুইডিটি সাকশনটা হবে, অর্থাৎ মার্কেট থেকে টাকাটা পুরো বেরিয়ে যাবে, যে টাকাটা এদিক ওদিক ঘুরতো এতদিন, সেই টাকাটা যে এই আইপিও থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে এবং সেটা হুন্ডাইয়ের মধ্যে চলে যাবে, যেটা মার্কেটের মধ্যে একটা লিকুইডিটি ক্রাঞ্চ দিতে পারে, যেটা আমি অলরেডি আগেও বহুবার ডিসকাশন করেছি। এরপরে আসবে সুইগির আইপিও। তো এই সমস্ত বড় বড় আইপিওগুলো যখন আসতে থাকবে মার্কেটে একটার পর একটা, তার একটা লিকুইডিটি সাক করে নেয়, রাইট? এরপরে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আপনি যদি দেখেন এই 2 উইক হতে চলেছে মার্কেটের জন্য একদম মেক অ্যান্ড ব্রেক, রাইট? তার কারণ হচ্ছে যে এই 2 সপ্তাহের মধ্যে আমাদের প্রচুর কোম্পানির আর্নিং বেরোবে, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে। প্রথমেই 14 তারিখে যে আর্নিংটা বেরোবে সেটা হচ্ছে রিলায়েন্সের। তারপরে আমরা দেখতে পাবো 17 তারিখে অনেকগুলো কোম্পানির আর্নিংয়ের ডেট রয়েছে, যেমন পলিক্যাব রয়েছে, তার সাথে সাথে আমরা এলটিটিএস দেখতে পাবো,
এলটিআই মাইন্ডট্রি দেখতে পাবো, আমরা ইনফিড দেখতে পাবো, উইপ্রো দেখতে পাবো। তো মোটামুটিভাবে এই উইকটা পুরোপুরিভাবে একটা আর্নিং সিজন, এবং এই আর্নিং সিজনটার দিকে মার্কেট কিন্তু পুরোপুরিভাবে তাকিয়ে রয়েছে। যেটা আমরা দেখেছি, মানে যে কথাটা আমি আগে ভিডিওতে বলেছিলাম, যে টিসিএস এর একটা বড় আর্নিংয়ের দিকে মার্কেট তাকিয়েছিল, বাট টিসিএস সেই জিনিসটাকে মোটামুটিভাবে ফেলিয়ার হয়েছে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যেটা লক্ষ্য করলাম বা অবজার্ভ করলাম সেটা হচ্ছে টিসিএস এর এই রেজাল্টটা যেহেতু আশানুরূপ হয়নি, তাই মার্কেট কিন্তু 25,000 হোল্ড করতে পারলো না, 25,000-এর নিচে ক্লোজিং দিল। এখন এই দুটো উইকের যে সিনারিও, সেই সিনারিওটা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে একটা মেক অ্যান্ড ব্রেক সিচুয়েশন তৈরি করেছে। আমি বলবো না যে মার্কেট হু করে ওপরে যাবে, আবার আমি এটাও বলবো না যে মার্কেট হু করে নিচে নামবে, রাইট? আমি জাস্ট সিনারিওটা বলছি এবং কোন কোন অ্যাসপেক্টগুলোর দিকে আমাদের এই মুহূর্তে লক্ষ্য রাখা উচিত, সেই অনুযায়ী আপনি আপনার মতো করে বেট প্লেস করবেন। তো প্রথম যেটা কথা, এতগুলো পরপর প্রচুর কোম্পানির আর্নিংস আসছে এই উইকে এবং এর পরের উইকে এবং তার পরের উইকে। সো নেক্সট 3টে উইক যদি আর্নিং ভালো হয়, যার পসিবিলিটি অনেকটাই কম, কারণ টিসিএসের আর্নিং আমাকে হতাশ করেছে, এবং তার সাথে সাথে অন্য বিভিন্ন কোম্পানিগুলোর আর্নিং যদি ভালো না হয়, আমার ধারণা এইচসিএল এর আর্নিং ভালো আসবে, আমার ধারণা ইনফোসিসের আর্নিং ভালো আসবে, টিসিএসের খারাপ এলেও। বাট যদি সমস্ত কোম্পানিগুলোর আর্নিং খারাপ হয়, তাহলে মার্কেটের জন্য এটা একটা ব্রেক সিচুয়েশন, এবং মার্কেট কিন্তু টাক করে নিচের দিকে নামতে শুরু করবে। এ প্রসঙ্গে একটা কথা বলি, এটা আমার অ্যানালিসিস নয়, আমি এই অ্যানালিসিস মানে করি না এই টাইপের অ্যানালিসিস, বাট যেহেতু আমি বিভিন্ন টাইপের অ্যানালিসিস ফলো করি, তাই আমার যারা সাবস্ক্রাইবার আছেন অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটা ছোট্ট কথা বলার। আমরা যখন ট্রেডিং করি, ট্রেডিংয়ের প্রচুর রকমের মেথডোলজি হয়, রাইট? কেউ হন প্রাইস অ্যাকশন ট্রেডার, কেউ ডেটা ড্রিভেন কাজ করেন, কেউ হয়তো দেখা যাবে যে কেবলমাত্র ইন্ট্রাডে ট্রেড করেন, কেউ আছেন টেকনিক্যাল অ্যানালিসিস ধরে কাজ করেন, কেউ আছেন যিনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ধরে কাজ করেন, রাইট? এরকমই আরেকটা টাইপ অফ ট্রেডিং হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডিং। ওকে, তো অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডিং কথাটার অর্থ হচ্ছে তারা হচ্ছে টাইমটাকে অনেক বেশি ভ্যালু দেয় কম্পেয়ার টু প্রাইস। ওকে, তো আমরা যারা এই সমস্ত জিনিস মানে অন্য টাইপের ট্রেডিং করি, আমরা সবসময় কিন্তু প্রাইসটাকে বেশি ভ্যালু দিই বা ডেটাকে বেশি ভ্যালু দিই, বাট যারা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডার হন তারা টাইমকে বেশি ভ্যালু দেন। তো সেই সেন্সে যারা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডার আছেন তাদের বক্তব্য হচ্ছে যে 26শে অক্টোবর, তার একদিন দুদিন আগে, 26শে অক্টোবর স্যাটারডে পড়ছে সম্ভবত, তো তার আগের দিন অর্থাৎ 25শে অক্টোবর বা তারপরে 28শে অক্টোবর, 29শে অক্টোবর, এই সময়টার মধ্যে নিফটির মধ্যে একটা বড় ফল আসবে। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডারদের অ্যানালিসিস। আমি অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডিং করি না, জানি না, আমি কিছু কিছু অ্যাসপেক্ট জানি, বাট আমার যেহেতু ইন্টারেস্ট থাকে পুরো ট্রেডিং সাবজেক্টটার ওপর, তাই এই ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হতেও পারে, নাও হতে পারে, বাট অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডারদের মতে 25 তারিখ থেকে 28-29 তারিখের মধ্যে মার্কেটের জন্য ভীষণ খারাপ সময় আসতে চলেছে, মার্কেট অনেকটা অবধি ফল করতে পারে। এই অ্যানালিসিসে যদি এটা ট্রু অ্যানালিসিস হয়, তার মধ্যে আমার বিন্দুমাত্র ক্রেডিট নেই, কারণ আমি এই টাইপের অ্যানালিসিস কিভাবে করতে হয় সেই বিষয়টাই জানি না, কিন্তু আমি তাদের অ্যানালিসিসগুলো ফলো করি যে তারা অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন। কারণ যখন আপনি ট্রেডিংকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে নেবেন, তখন তার প্রত্যেকটা অ্যাসপেক্ট আপনার দেখা উচিত বা বোঝা উচিত, রাইট? যদি এটা হয় তাহলে জানতে হবে যে হ্যাঁ, যারা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রেডিং করেন তারা অনেক বেশি মানে ফিউচার দেখে কাজ করতে পারেন বা তার একটা গুরুত্ব আছে, সেটা আপনি বুঝতে পারবেন। যাই হোক, এখন যেটা কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে এই আর্নিং সিজন যেটার কথা বললাম, এই আর্নিং সিজনটা যদি খুব ভালো যায় তাহলে মার্কেটের আউটলুক ভালো হবে, আর আর্নিং সিজনটা যদি খারাপ হয় তাহলে কিন্তু মার্কেটের আউটলুকটা খারাপ হতে চলেছে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। ওকে, এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আগামীকালের মার্কেটটা কীরকম যেতে পারে। আমরা যেটা দেখেছি লাস্ট দুটো দিন, সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে অর্থাৎ কমোডিটি মার্কেটের মধ্যে বিশেষ করে ক্রুড এবং ন্যাচারাল গ্যাসের মধ্যে বেশ বড় রকমের ভোলাটিলিটি, একবার উপরে উঠছে একবার নিচে নামছে, রাইট? এই ভোলাটিলিটি থাকার জন্য কমোডিটি মার্কেটে যখনই এরকম ভোলাটিলিটি থাকে, সেটা স্টক মার্কেটকে একটা শক দিয়ে দেয়, রাইট?
কারণ স্টেবল কমোডিটি মার্কেটের খুব দরকার স্টক মার্কেটকে রাইজ করতে গেলে। তো যেহেতু কমোডিটি মার্কেটের ভোলাটিলিটি এত বেড়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা যেটা দেখছি যে গোল্ড প্রাইসও ধীরে ধীরে রাইজ করছে, রাইট? এবং গোল্ডের মধ্যেও আমরা একটা বেশ বড় রকমের ফ্ল্যাকচুয়েশনস দেখছি। তো এই সমস্ত দিকগুলো মাথায় রেখে আমার যেটা মনে হয় যে এই সপ্তাহে আর্নিংয়ের জন্য মার্কেট অনেকটা ওয়েট করে থাকবে এবং যার জন্য আগামী সোমবার দিন আমরা একটা রেঞ্জ বাউন্ড মার্কেট দেখতে পারি, বা মার্কেট হয়তো 24,900 আসতে পারে বা 25,050 অবধি যেতে পারে। তো এই রেঞ্জটার মধ্যে মার্কেটের অ্যাকচুয়ালি ট্রেড করা উচিত আগামীকাল, যদি না গ্লোবাল কিউজ খুব বাজে হয়। অর্থাৎ আমি বলতে চাইছি কালকে সকালবেলায় যদি আমরা দেখি যে এশিয়ান মার্কেট খুব খারাপভাবে রিয়্যাক্ট করছে, ফর এক্সাম্পল জাপানের মার্কেট এবং তার সাথে সাথে হ্যাংশাই ইন্ডেক্স অর্থাৎ চায়নার মার্কেট, তো এরা যদি খারাপভাবে রিয়্যাক্ট করে ডেফিনেটলি একটা খারাপ প্রভাব পড়বে ইন্ডিয়ান মার্কেটের ওপর। এমনিতেই খারাপ একটা প্রেশারের মধ্যে রয়েছে, তো সেই জায়গায় আরও অনেক বড় রকমের প্রেশার আসতে চলেছে ইন্ডিয়ান মার্কেটের ওপর যদি আগামীকাল সকালে এই দুটো মার্কেটের অবস্থা খারাপ হয়। আদারওয়াইজ আমি একটা রেঞ্জ বাউন্ড মার্কেট এক্সপেক্ট করছি। ইন্ট্রাডে ভোলাটিলিটি অবশ্যই থাকবে। যদি ফার্স্ট হাফ র্যালি দেয় সেকেন্ড হাফে রিকভারি, যদি সেকেন্ড হাফ ফার্স্ট হাফ ডাউনফল হয় সেকেন্ড হাফে একটু রিকভারি হবে। তো এই রকমের একটা কন্ডিশনের মধ্যে দিয়ে কালকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আমি এক্সপেক্ট করছি 25,050 থেকে 24,900 এই রেঞ্জটার মধ্যে মার্কেটে থাকা উচিত। এখন জানি না আমার এক্সপেকটেশন ঠিক প্রুভ হবে কি না। যাই হোক, মার্কেটের মধ্যে যদি আপনি ইন্ট্রাডে বেসিস কাজ করতে চান তাহলে অবশ্যই রিস্ক টু রিওয়ার্ডটা ফলো করুন এবং ইন্ট্রাডে বেসিসে মার্কেটে যে সমস্ত নিউজগুলো আসছে বা যে ইনফরমেশনগুলো আপনি পাচ্ছেন সেইগুলোকে ইনক্লুড করে ট্রেড করার চেষ্টা করুন। 12টা 12:30টার দিকে যখন ইউরোপিয়ান মার্কেটটা ওপেন হচ্ছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করুন। এইভাবে যদি আপনি আপনার ট্রেডিংটাকে করেন তাহলে ইন্ট্রাডেতে আপনি উন্নতি করবেন বলেই আমি আশা রাখি। যাই হোক, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।